বাংলাদেশ ভারত 10টি সমঝোতা স্মারক সই, তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশ্বাস মোদির, টেকসই ভবিষ্যতের অঙ্গীকার শেখ হাসিনার। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল, বড় ধরনের শোডাউনের পরিকল্পনা। ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা বড় অর্জন বললেন কাদের। বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খালে অন্তত 9 জনের প্রাণহানি। সড়ক দুর্ঘটনায় বাগেরহাট ও মুন্সিগঞ্জে নিহত 4। এবং দেশের উত্তর ও পূর্বাঞ্চলে নামছে বন্যার পানি, বাড়ছে মানুষের ভোগান্তি। 25 জুনের পর সারা দেশে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারদেজ জুই। এবারে বিস্তারিত। সুনীল সবুজ অর্থনীতি, ডিজিটাল ইকোনমি, রেল যোগাযোগ সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভারত। শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা সই হয়। যৌথ বিবৃতিতে নরেন্দ্র মোদী জানান, তিস্তা রক্ষা প্রকল্প নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসবে ভারতীয় কারিগরি প্রতিনিধি দল। আলোচনা হবে গঙ্গা চুক্তি নবায়নেও। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক করে বাংলাদেশ ভারত। বৈঠক শেষে রেল সংযোগ সম্প্রসারণ, ডিজিটাল অংশীদারিত্ব, সবুজ অংশীদারিত্ব, সুনীল অর্থনীতি সহ 10টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। চুক্তি সইয়ের পর যৌথ বিবৃতি দেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় গঙ্গা চুক্তি এবং তিস্তা রক্ষা প্রকল্প নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন নরেন্দ্র মোদী। गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। সিরাজগঞ্জে কন্টেইনার ডিপো নির্মাণে সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, যোগাযোগ, বাণিজ্য এবং সমন্বয়কে গুরুত্ব দিচ্ছে ভারত বাংলাদেশ। সীমান্তে শান্তি নিশ্চিতের আশ্বাসও দেন মোদি। काउंटर टेररिज्म, कट्टरवाद और बॉर्डर के शांतिपूर्ण प्रबंधन पर अपनी सहभागिता को मजबूत करने का निश्चय किया है। যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে দুদেশের অভিন্ন অবস্থানের কথাও জানান তিনি। ডিজিটাল অংশীদারিত্ব, to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল। দিনটিতে বড় ধরনের শোডাউন করবে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য দফায় দফায় বৈঠক করেছে ক্ষমতাসীনরা। বন্যা কবলিত এলাকা বাদে সারা দেশে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে দলটি। সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঈদ পরবর্তী হয় জনস্রোত নিয়ে রয়েছে শঙ্কা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বৃহত্তম প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। 23 জুন দলটির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। গেল 7.5 দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। বন্ধুর পথ পাড়ি দিয়ে টানা 4 বার সহ পঞ্চমবার ক্ষমতায় দলটি। শুধু ঢাকা শহর নয়, সারা দেশে ওয়ার্ড পর্যায়েও কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে কোনো ধরনের আলস্যতা থাকবে না এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে। জাস্ট আফটার ঈদ এবং ঈদ ভ্যাকেশন, কোরবানির ঈদের সময় মানুষ আসলে ঢাকা থেকে বাইরে যায় বেশি, দেশে বাড়িতে যায়। তো সেই কারণে তো একটি ভিন্ন পরিস্থিতি আমাদেরকে মুখোমুখি হতেই হচ্ছে। তারপরেও আমি ঢাকা মহানগরের একজন সংসদ সদস্য হিসেবে বলতে পারি যে আমি আমার মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁও অর্থাৎ ঢাকা 13 থেকে আশানুরূপ লোকজন জমায়েত হবে। ঠিক ঈদের 3 দিন পরেই তো ঢাকা শহরের আমাদের অতীতের অনুযায়ী যেটুকু আমরা বুঝি যে আসলে ঈদের কমপক্ষে 15 দিন পর্যন্ত ঢাকা শহরে মানে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয় না।
তারপরে তো কিছু করার নেই। আমাদের এই 23 জুন এটা আমাদের 75তম জন্মজয়ন্তী। আমার বিশ্বাস করি যেহেতু লোক কম থাকবে বলে আমরা সবাই মনে করতেছি, সেই জন্য সবাই উদ্যোগও কিন্তু বেশি নিয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করবে আওয়ামী লীগ। ঈদের পর জনসমাগম নিয়ে শঙ্কা থাকলেও র্যালিতে বড় শোডাউন করেছে ক্ষমতাসীনরা। না, এবার যেহেতু আমাদের প্রত্যেকটা এটা কর্মসূচিটা শুধু কেন্দ্রের কর্মসূচি নয়, কর্মসূচি এগুলা প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে দেওয়া হয়েছে। অতএব প্রত্যেকটা জেলায় তাদের নিজস্ব কর্মসূচি পালন করবে তারা। আমরা সেই কারণে ঢাকার কর্মসূচিতে শুধু ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ এবং ঢাকা জেলা, এই 3টি জেলাকে আমরা সম্পৃক্ত করব। এবং এই প্রোগ্রামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ ছাড়াও ঢাকা মহানগর উত্তর তাদের নিজস্ব কর্মসূচি থাকবে, ঢাকা মহানগর দক্ষিণ তাদেরও নিজস্ব কর্মসূচি থাকবে, এবং ঢাকা জেলারও তাদের নিজস্ব কর্মসূচি থাকবে অন্যদিন। তা আমরা জেলা পর্যায়ে, জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আমরা এই আওয়ামী লীগের 75 বছর এটি যারা আমরা আজকে পেলাম, এটি আমাদের সৌভাগ্য। আমরা হয়তো অনেকেই আজকের যারা অনেকে আওয়ামী লীগ আছেন তারা হয়তো 100 বছর, 100 বছর আর পালন করতে পারবো না। কাজে এই দিবসটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আনন্দঘন পরিবেশে পালন করার জন্য আমরা সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে সরকারের উন্নয়ন অর্জন তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন নেতারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের 75 বছর পূর্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে দিনভর খোঁজ খবর নিয়েছেন সহকর্মী শামীমা আক্তার। সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। শামীমা, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আপনি আসলে জানেন যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ প্লাটিনাম জুবিলি উদযাপন করতে যাচ্ছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় দলটি কতটা জনবান্ধব হতে পেরেছে বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ জুই। আপনি যেমনটি বলেছেন, আওয়ামী লীগ আসলে জনবান্ধব এই কথাটি বলতে হবে না, কারণ আমরা জানি যে গণমানুষের দল হিসেবেই কিন্তু আওয়ামী লীগের জন্ম। যখন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছে 1949 সালে, আপনি জানেন যে পুরান ঢাকার রোজ গার্ডেনে এই দলটির প্রথম আত্মপ্রকাশ হয়। তখন এই দলের যিনি প্রধান ছিলেন সভাপতি মাওলানা হামিদ খান ভাসানী, উনি যখন এরপরে তখন কিন্তু শামসুল হক নামে একজন সাধারণ সম্পাদক, এবং বঙ্গবন্ধু সেই দলেই হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। এবং এরপর আপনি যদি দেখেন যে 1949 থেকে 66 এর মাঝখানে যুক্ত ফ্রন্টের নির্বাচন হয়। যুক্ত ফ্রন্টে তারা ব্যাপক সাফল্য অর্জন করে, এবং 66 সালে যখন 6 দফা আন্দোলন দেয়, এই 6 দফা কিন্তু আওয়ামী লীগের জনসম্পৃক্ততার কারণে গণ আন্দোলনে এক দফায় রূপ নেয়, যেটি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন, মুক্তির আন্দোলন হয়েছিল। তার মানে লিবারেশনের আগেও এই দলটি একটি জনবান্ধব দল ছিল। আর লিবারেশন পরবর্তীকালে আপনি দেখেছেন যে আসলে একটি হোঁচট খায় দলটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75-এ সপরিবারে এখানে খুন হয়, নৃশংসভাবে খুন হন। আওয়ামী লীগের তিনি কর্ণধার ছিলেন, যার হাত ধরে এই দেশের স্বাধীনতা এসেছে। সুতরাং সে কারণে দেখা গেছে যে দলটি একটি হোঁচট খেলেও কিন্তু তখন বেশ কিছু চড়াই উতরাই পার করেছে। তারপর আবার 1981 সাল বঙ্গবন্ধু কন্যা দেশে ফেরেন। তার আগেই ওই বছরই কিন্তু বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের হাল ধরেন, এবং তার অবর্তমানেই পুরো দলের নেতাকর্মীরা ভাবেন যে বঙ্গবন্ধুর আদর্শের দলকে যদি এগিয়ে নিতে হয় তাহলে বঙ্গবন্ধু কন্যাই যোগ্য নেতৃত্ব। তারপর যখন তিনি দেশে আসেন, দেশে আসার পর আন্দোলন করেন, 21 বছর পরে আওয়ামী লীগের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা। তার মানে বলতে হবে যে দফায় দফায় এটি কিন্তু জনগণের জনসম্পৃক্ততার প্রমাণ রেখেছে। একেবারে ভোটের মাধ্যমে 96 সালে ক্ষমতা এসেছে, শান্তিপূর্ণভাবে তারা ক্ষমতা হস্তান্তর করেছে। এরপর আপনি যদি বলেন যে এরপর আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আমল, সে সরকারের সময়ের পরে আবার একটি নির্বাচন 2008 সাল, আবারও কিন্তু গণমানুষের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের উন্নয়নের ধারায় এবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে তারা ক্ষমতায় আসছেন। আপনি বলছিলেন যে নানা চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু আমরা যদি চ্যালেঞ্জের প্রসঙ্গে আসি, এখন দলটির সামনে মূল চ্যালেঞ্জ কি? আপনি জানেন যে আসলে এখন দল বললে আমরা যদি বলি, এখন কিন্তু দলটি এখন সরকার পরিচালনা করছে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ হলে বলতে হবে যে রাষ্ট্রীয় যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জই কিন্তু দলীয় চ্যালেঞ্জের কাছে চলে যায়। কেননা আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন আমাদের সংসদ সদস্য, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন এই দেশ
পরিচালনা করছে। সেই দিক থেকে যদি বলেন তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করা, কারণ ভোটের অধিকার আমরা তো জানি যে এই দেশে ভোটের অধিকার আওয়ামী লীগই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। সেই দিক থেকে আমরা বলবো যে গণমানুষের দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম দল না, বলা যাবে বাংলাদেশের একমাত্র দল যাদের হাত ধরে এদেশের স্বাধীনতা এসেছে। এবং দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের উন্নয়নের পর বাংলাদেশে আওয়ামী লীগের উপর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুরো বিশ্বের যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতিকে চ্যালেঞ্জ রেখে বাংলাদেশের অর্থনীতির চাঙ্গা রাখা এবং হতদরিদ্রের খাবারের জন্য চাহিদা পূরণ। আর একটি বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন রয়েছে যে 15 দিনের ব্যবধানে 2 বার ভারত সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবারের সফরকে কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 15 দিনের ব্যবধানে যদি আমরা সফর বলি, প্রথমটি আসলে সফর হচ্ছে যে একটি আমন্ত্রণে গিয়েছিলেন। আপনি জানেন যে নরেন্দ্র মোদীও এবার টানা মেয়াদে আবারও ক্ষমতায় এসেছে এবং তার শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গিয়েছিলেন নরেন্দ্র মোদীর আমন্ত্রণে। এবার গিয়েছেন এবারও নরেন্দ্র মোদীর আমন্ত্রণে। তবে এই সফরটি কিন্তু এর অনেক দিন আগে থেকেই ঠিক করা ছিল এবং দুই দেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার জন্যই প্রধানমন্ত্রী এই সফরের দিনক্ষণ ঠিক করা। এবং সেই দিক থেকে আজকে আমরা দেখেছি যে বিভিন্নভাবে, যে আমরা জানেন যে 41 সালের মধ্যে আমাদের ভিশন 22 ভিশন রয়েছে যে আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এবং প্রধানমন্ত্রী তার বিভিন্ন আলোচনায় বলেছেন যে আসলে আমাদের এখনকার যে ডিপ্লোমেসি, সেই ডিপ্লোমেসি হবে হচ্ছে পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ বাংলাদেশের আশপাশের যে দেশগুলি আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা। সেই দিক থেকে আমরা দেখতে পেয়েছি যে আজ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তার মধ্যে হচ্ছে যে সবুজায়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সহযোগিতা, সমুদ্র সীমা নিয়ে একটি সমঝোতা স্মারক রয়েছে এবং 2টি নদী রয়েছে, তিস্তা গঙ্গা। আপনি জানেন যে বাংলাদেশের সাথে ভারতের এই 2 নদীর প্রধান নদী হিসেবে এদের একটা হিস্যার বন্টন নিয়ে একটা আলোচনা আছে। এই সব বিষয়ে আলোচনা হয়েছে এবং বলা যায় যে প্রধানমন্ত্রী আজকের যে আলোচনায়, আপনি জানেন যে মাত্র 2 বছর আগে কিন্তু নরেন্দ্র মোদীও বাংলাদেশ সফর করে গেছেন। আমাদের যেটা বললাম যে প্রাচীনতম দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী ছিল, তখন নরেন্দ্র মোদী এসেও বলে গিয়েছিলেন যে আসলে 2 দেশের সম্পর্ক যেমন 71-এ অটুট ছিল, মুক্তিযুদ্ধের সময় তারা আমাদেরকে একটি বন্ধুত্বপূর্ণ সহযোগিতা দিয়েছিলেন এবং শরণার্থীদেরকে সেই দেশে আমরা, আপনি জানেন যে 1 কোটি শরণার্থী ভারতে ছিল টানা 1 বছর। সুতরাং 2 দেশের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের সোপানটিকে আরো মজবুত করার জন্য এই সফর আমি মনে করি। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী শামীমা আক্তার। দর্শক, স্টুডিওতে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী শামীমা আক্তার। বরগুনায় সেতু ভেঙে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। দুপুরে আমতলীর হলদিয়া হাট সেতুতে ঘটে এ দুর্ঘটনা। মাইক্রোবাসটি বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল। মূলত আগে থেকে ঝুঁকিপূর্ণ এই সেতুতে একই সঙ্গে একটি অটোরিকশা ও মাইক্রোবাস পার হয়, ভেঙে পড়ে সেতুটি। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচর থেকে মাইক্রোবাসে চেপে মনে আনন্দ নিয়েই বৌভাতের দাওয়াতে যাচ্ছিলেন বরগুনার আমতলীতে, কিন্তু নিমিষেই আনন্দ পরিণত হলো শোকে। শনিবার দুপুর 2টার দিকে মাইক্রোবাসটি উঠে পড়ে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সংযোগ সেতুতে। মাঝামাঝি আসার পরই ভেঙে পড়ে সেতুটি। এতে সেতুতে থাকা এক অটোরিকশা ও মাইক্রোবাসটি পড়ে যায় খালে। মাইক্রোবাসের চালক ও অটোরিকশার যাত্রীরা বের হতে পারলেও আটকা পড়ে মাইক্রোবাসের ভেতরে থাকা 17 জন যাত্রী, যাদের মধ্যে 9 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। জানলা ভাঙছে, ওই ফাঁকা দিয়ে বের হয়েছি আমি। আমার এই বাচ্চা ছেলে, বাচ্চারও বের করছি, আর 2-3 জন বের করছি। এবারে বলছি কি, যখন ভাঙা পড়ে আমি তখনই বলছি, ভাই আপনার লক খুলে দেন, 2 সাইডের ডালা আমি ছুটে দেই। তখনও আস্তে আস্তে ডুবতেছে। আমার ভাগনা বউ, আমার বোন, আমার বাইর বউ, আমার বাইর বেটারা, বাইর বেটিরা যাই দেখি যে ব্রিজ মাঝখান দিয়ে ভাঙ্গার গাড়ি আর লোকজন সবাই পানির ভিতরে। ফায়ার সার্ভিস 2 শিশু ও 7 নারীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর জীবিত উদ্ধার করা হয় 10 জনকে। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। 9 জনের ডেড বডি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আমাদের বিভাগীয় অ্যাম্বুলেন্স যোগে আমরা বিভিন্ন সময়ে আমরা বহন করে আমরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইয়ে করি। এর মধ্যে 2 জন শিশু এবং প্রাপ্তবয়স্ক 7 জন মহিলা, মোট 9 জন। ঘটনার পরপরই ছুটে আসেন সংসদ সদস্য, জানান সমবেদনা। এইভাবে একটা ব্রিজ ভেঙে মানুষের মৃত্যু হবে, একেবারে কোনো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস কিচ্ছু না, একটা স্বাভাবিক আবহাওয়ায় এরকম একটা মাইক্রোবাস পানিতে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আমি শোক জানাবার ভাষা নেই। এই বিষয়ে যারা সংশ্লিষ্ট জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার হবে এই আমতলীতে। এদিকে এমন ঝুঁকিপূর্ণ সেতু কেন মেরামত হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে 9 জনের মৃত্যু হয়েছে। জানা যায় সেতুটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামত করা হয়নি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, জানতে চাই দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও কেন মেরামত হলো না, কি বলছে কর্তৃপক্ষ? ধন্যবাদ আপনাকে। পুরো আমতলীবাসী শোকে স্তব্ধ, ক্ষোভে উত্তাল। আপনি জানেন যে আজকে একটি মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমতলীবাসী একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো এবং বরগুনার এই দুর্ঘটনায় 9 জন মারা গিয়েছে, তার মধ্যে 7 জনই কিন্তু নারী। আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি যে সেতুটি দিয়ে কিন্তু এই যে মাইক্রোবাসটি পার হচ্ছিল, সেই মাইক্রোবাসটি কিন্তু সেই যে ব্রিজটি আছে সেটি ভেঙে পড়ে যায়। আমরা যেটি খোঁজ নিয়ে জানতে পেরেছি এই ব্রিজটি ছিল ঝুঁকিপূর্ণ এবং যে কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানে মাননীয় সংসদ সদস্য তিনিও এই ঘটনার বিচার চায়। এখন মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এটি নিছক দুর্ঘটনা না হত্যাকাণ্ড। কারণ হচ্ছে যে এমন একটি ঝুঁকিপূর্ণ সেতু কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো না এবং কেন বা এই মাত্র 10 থেকে 15 বছরের ব্যবধানে এই সেতুটি ধসে এই এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। আমরা এখন রয়েছি বরের বাড়িতে। এই বাড়িতেই কিন্তু আজ দুপুরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে পক্ষের যে আত্মীয় স্বজন তারা কিন্তু আসার পথে কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটে। এই কর্ণপক্ষের যে দুর্ঘটনার কবলে যারা পড়েছেন তাদের সকলের বাড়ি হচ্ছে শিবচরে এবং যে কারণে কিন্তু কনেপক্ষের বাড়িতে এখনো শোকের মাতম চলছে। এটি হচ্ছে বরপক্ষের বাড়ি, এখানে কিন্তু নীরব স্তব্ধ হয়ে রয়েছে। কারণ এখানে দুপুরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, বিভিন্ন প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেটি কিন্তু না হয়ে কিন্তু এখন পুরো পরিবারই কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে এবং সকলের মনে একটি প্রশ্ন হচ্ছে যে ঝুঁকিপূর্ণ সেতু, সেই সেতুটি কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো না এবং কেন ওই সেতুটি বন্ধ করে দেওয়া হলো না। যদি আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হতো বা বন্ধ করা হতো তাহলে এতগুলো তাজা প্রাণ কিন্তু নষ্ট হতো না। সেখানে কিন্তু 9 জন কিন্তু নারী রয়েছে এবং 2 জন শিশু রয়েছে এবং যে বিষয়টা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একদমই কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি ক্ষোভ বিরাজ করছে যে এভাবে কিভাবে ঘটলো যে মানুষ জীবনের কোনো মূল্য নেই, যেখানে মূল্যহীন জীবন হয়ে দাঁড়িয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। দেখছেন সংবাদ রাত। বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। তবে এখনো পানিবন্দী নিম্নাঞ্চলের বাসিন্দারা। ডুবে আছে গ্রামীণ সড়ক, বানের পানিতে প্লাবিত সুনামগঞ্জের 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তি পোহাচ্ছেন 2 লাখের বেশি মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কয়েকদিনের বন্যার ফেলে যাওয়া চিহ্ন এটি। 2 দিন আগেও এসব বাড়ির উঠান, ফসলি জমি, রাস্তাঘাট ছিল কোমর পানিতে নিমজ্জিত। নতুন করে বৃষ্টি না হয় কমতে শুরু করেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। এতে উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ঘরবাড়ির অবস্থানে বিপাকে বন্যা দুর্গতরা। পানি নামছে, ঘর দর ভেঙে গেছে, রাস্তার উপরে বইয়ে রয়েছে। খাওয়ার মতো ব্যবস্থা নাই, পানি নাই, রান্নার মতো পরিবেশ নাই। নদীর পানি কমলেও এখনো তলিয়ে আছে সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, হাজিপাড়া, মল্লিকপুর, পরপাড়া, কালীপুর সহ অনেক এলাকা। ডুবে আছে গ্রামীণ সড়কও। বানের পানিতে প্লাবিত 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 2 লাখের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান, শুক্রবার থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। শনিবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমা 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে কমতে শুরু করেছে মনু ও কুশিয়ারা নদীর পানি। তবে এখনো জেলার 204টি আশ্রয়কেন্দ্রে আছে 1513টি পরিবার। ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। আমাদের বাড়িতে পানি, আমরা ওখানে স্কুল ঘরে আশ্রয় নিয়েছি। এখন আমাদের খুবই কষ্ট হয় খানি দানির। পানি ঘরে দুয়ারে পানি উঠছে, এখন আমরা নিরুপায় স্কুলে আশ্রয় লইছি বাচ্চা কাচ্চা লইয়া। এখন সরকার থেকে আমরা কিছু সাহায্য পাইছি না এখনো। সরকার চাইলে আমার কি আপনারা এই করতে একটু সাহায্য করতাম না রে।
উত্তরাঞ্চলের রংপুর লালমনিরহাটে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত হওয়া নির্মাঞ্চল থেকে নেমে গেছে পানি। শনিবার তিস্তা দাঁড়িয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি। সালে, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির খবর জানাবেন, সেই সঙ্গে বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ জুই। আপনি যেমনটি বলছিলেন যে আপনি আজকের দিন সারা দিন ব্যাপী জানাচ্ছিলাম যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। ঈদের পর থেকে আজকের দিনটাই মূলত অনেকটা সারা দিনব্যাপী রোদ ছিল। এই রোদের কারণে অনেকটাই মানুষের যে বৃষ্টির কারণে যে জড়তা ছিল সেই জড়তা কেটে যাওয়ায় মানুষ আজকে ঘর থেকে বের হয়েছে। একদিকে মনু নদীর পানি কমছে, অন্যদিকে মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কেটে মানুষ আজকে উৎফুল্লভাবে বিচরণ করেছে। আপনাকে জানাতে চাই যে মৌলভীবাজার ঈদের পরের ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের মনু নদী ফুলে ওঠে এবং মনু নদীর যে উৎপত্তি স্থল সেখানেও ভারী বর্ষণের ফলে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। মনু নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এবং ধলই নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ধলই নদীর একটি ভাঙ্গনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক অংশ এবং মৌলভীবাজারের মাতারখাপন, শেমেরকুনা সহ প্রত্যন্ত অঞ্চলে প্লাবিত করে এবং অসংখ্য বাড়িঘর নিমজ্জিত করে এবং মানুষের ক্ষয়ক্ষতি করে। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার হচ্ছে হাওর বেষ্টিত নদী। এই হাওর বেষ্টিত মৌলভীবাজারের যে হাওরের যে প্রধান নদী যেটা হচ্ছে জুরি নদী, জুরি নদী 209 সেন্টিমিটার উপরে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে, যার কারণে জুরি পানি হাকালুকি হাওরে প্রবাহিত হওয়ার ফলে পানি নিষ্কাশনের যে নদী, হাওরের পানি নিষ্কাশনের যে নদী সেটি কুশিয়ারা নদী বিপদসীমার 9 সেন্টিমিটার উপরে থাকার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় হাওর ফুলে উঠেছে। হাওরের যেদিকে তাকানো যায় হাওরের টুইটুম্বর পানি এবং এই টুইটুম্বর পানির কারণে মানুষের হাওর পাড়ের যে মানুষগুলো আছে তাদের জনজীবন পানিবন্দী হয়ে আছে। মানুষের দুর্বিষহ জীবনে এই দুর্বিষহ জীবনে প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল বলে আমাকে বানবাসী মানুষরা জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ যে পরিমাণ প্রায় 6,000 পরিবার এখনো পানিবন্দী আছে, তাদের জন্য যে পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেটা পর্যাপ্ত নয় এবং সেখানে ত্রাণ সামগ্রী বাড়ানোর জন্য বানবাসী মানুষের আকুল আবেদন জানিয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বানবাসী মানুষ অর্থাৎ বন্যার সর্বশেষ পরিস্থিতির। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সালে এলাহি কুটি। 25 জুনের পর সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে তা প্রবল হবে না। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ঢাকার আকাশে চলছে রোদ বৃষ্টির খেলা। দেশের উত্তরাঞ্চলের বৃষ্টির প্রভাবে ঢাকায় কিছু সময় থাকছে বৃষ্টির ভাব, আবার কখনো রোদ। মেঘ আর মৌসুমী বায়ুপ্রবাহ থাকলেও কাটেনি ভ্যাপসা গরম, ফলে ভোগান্তি থেকে রেহাই মিলেনি জনসাধারণের। নিত্য নতুন চেঞ্জ হচ্ছে, আজকে একটু হালকা ঠান্ডা লাগতেছে, কালকে আবার গরম লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিটা ঠান্ডা দিচ্ছে না অ্যাকচুয়ালি। কোনো কাজে বের হলে তো শরীরের অবস্থা এমন হয়, ঘাম হয়, যে কারণে শরীর অনেকটা ক্লান্ত হয়ে যায় আর কি। যার কারণে এখন মানুষ অতি জরুরি প্রয়োজন ছাড়া নর্মালি বাসা থেকে বের হওয়াটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমাদের জনজীবনে আমরা যে কর্মক্ষেত্রে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, আমাদের টেম্পারেচার একটু গরম থাকে। তবে সামনের দিনে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে 25 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে, এর ফলে তাপমাত্রা কিছুটা কমবে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, আগামী 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এবং সেক্ষেত্রে এখন যে ভ্যাপসা গরমটা দেখা যাচ্ছে সারা দেশের ইয়েতে, ওই বৃষ্টিপাত যখন বাড়বে সেক্ষেত্রে আপনার ভ্যাপসা গরমটা অনেকাংশে কমে আসবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেটে 3 বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তো অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। ভারী বৃষ্টি মানে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, এর বেশি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।